নমস্কার, বেঙ্গলি স্টোরি স্টেশনের গল্পের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের শোনাতে চলেছি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত সাক্ষী। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, ওনার জন্ম 30শে মার্চ 1899 সালে। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি লেখক। তার জন্ম উত্তরপ্রদেশের জৌনপুর শহরে নিজ মাতুলালয়ে। তার রচিত প্রথম সাহিত্য প্রকাশিত হয় 20 বছর বয়সে, যখন তিনি কলকাতায় বিদ্যাসাগর কলেজে আইন নিয়ে পড়াশোনা করছিলেন। পড়াশোনার সাথেই তিনি সাহিত্য চর্চাও করতে থাকেন। তার সৃষ্ট গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সী আত্মপ্রকাশ করে 1932 সালে। আশা করি আমাদের আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প সাক্ষী। জেলা কোর্টের দায়রা এজলাসে খুনের মামলা শেষ হয়েছে। আসামি বেকসুর খালাস পেয়েছে। আমরা যে কজন কলকাতার সাংবাদিক লোমহর্ষণ পরিস্থিতির খবর পেয়ে এখানে এসেছিলাম, তাদের মধ্যে অন্য সকলেই ফিরে গিয়েছে। কেবল আমি পড়ে রয়েছি। মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। আসামি সুবিচার পেয়েছে, তাতে কোনো সন্দেহও নেই। তবু আমার মন সন্তুষ্ট হতে পারেনি। কোথায় যেন একটি গুরুতর প্রশ্ন অমীমাংসিত হয়ে রয়েছে। শহরের ধনী এবং উচ্ছল যুবক মোহিতমোহন রক্ষিত নিজের স্ত্রীকে হত্যা করে ফেরারি হয়। তারপর অবশ্যই ধরা পড়ে যায়। প্রত্যক্ষ প্রমাণ অবশ্য ছিল না, কেউ মোহিতকে খুন করতে দেখেনি, কিন্তু জোরালো সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স ছিল। মোহিতের স্ত্রী অন্নপূর্ণা ছিল কটুভাষিনী খান্ডার মেয়ে। মোহিতের সঙ্গে প্রায়ই তার ঝগড়া হতো, এমনকি মাঝে মধ্যে মারপিটও হতো। পাড়াপড়শি তার সাক্ষী। মোহিত বেকসুর খালাস পেল। মামলা যখন শেষের দিকে, মোহিতের প্রাণ রক্ষার কোনো রাস্তাও নেই, এমন সময় কালীময় ঘোষ নামক এক স্থানীয় ভদ্রলোক স্বেচ্ছায় কোর্টের পক্ষ থেকে সাক্ষী দিতে এলেন। তিনি বললেন, যে রাত্রে 11টার সময় অন্নপূর্ণা খুন হয়, সে রাত্রে 10:15 থেকে প্রায় 12টা পর্যন্ত মোহিত কালীময়ের বাড়িতে ছিল। মোহিত তার স্ত্রীর অবৈধ প্রেমিক। সওয়াল জবাবের পর সন্দেহ থাকে না যে কালীময় ঘোষ সত্য কথা বলছেন। তার সাক্ষ্যের জোরে মোহিত মুক্তি পায়। মফস্বলের মামলায় কলকাতা থেকে সাংবাদিকরা বড় একটা আসে না, স্থানীয় সংবাদদাতারাই খবর পাঠায়। এই মামলা শেষের দিকে আমরা টেলিফোনে খবর পেয়ে এখানে আসলাম। কাগজে খুব হৈ হৈ পড়ে গেল। তারপর মামলার নিষ্পত্তি হলে সকলে ফিরে গেল, কেবল আমি রয়ে গেলাম। পরদিন বিকালে আন্দাজ 5টার সময় কালীময় ঘোষের বাড়িতে গেলাম। পাড়াটা বেশ নিরিবিলি। কয়েক ঘর ভদ্র গৃহস্থের বাস। বাগান ঘেরা একতলা ছোট ছোট বাড়িগুলি সবগুলি প্রায় এক ছাঁচের। কেবল একটা দোতলা বাড়ি গর্বে মাথা উঁচু করে আছে, সেটি মোহিত রক্ষিতের বাড়ি। কালীময়বাবুর বাড়ি থেকে মোহিত রক্ষিতের বাড়িটা প্রায় 60-70 গজ দূরে। আমরা এখানে এসে প্রথমেই ঘটনাস্থল পরিদর্শন করলাম। স্থানটার প্ল্যান আমার জানা ছিল। কালীময় ঘোষের ছোট্ট বাগান পার হয়ে বাড়ির সামনে উপস্থিত হলাম। বাড়িটা বেশ নির্জন মনে হলো। একা কালীময়বাবু সম্মুখের বারান্দায় মাদুরে বসে বড়শিতে সুতো বাঁধছেন। চারিদিকে মাছ ধরার সরঞ্জাম, হুইলযুক্ত কয়েকটা ছিপ, মুগের সুতা আর ময়ূরপুচ্ছের ফাতনা। কালীময়বাবুর বয়স আন্দাজ 45। দোহারা বলিষ্ঠ চেহারা, মাথার গোঁফ ও চুল ছোট করে ছাঁটা। খাঁটো ধুতির ওপর ময়লা সোয়েটার পরে তিনি বসে আছেন। যে বয়সে মানুষ নিজের দৈহিক পরিপাট্য সম্পর্কে উদাসীন হয়ে পড়ে, সেই বয়স। কালীময়বাবুকে আমি ইতিপূর্বে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দেখেছি। তার বাহ্য আচার ব্যবহার ও প্রকৃতি সম্পর্কে আমার মনে বেশ স্পষ্ট ধারণা আছে, কিন্তু তার চরিত্রচিত্র অঙ্কন করা অতটাও সহজ নয়। লোকটি ভদ্র শ্রেণীর,
জাতিতে কায়স্থ, অভাবগ্রস্ত নয়, সচ্ছল অবস্থার মানুষ, অশিক্ষিতও নয়, বিএ বিএল, তবু তার কথায় এবং আচার ব্যবহারে কোথাও যেন একটু চাষারে ভাব। চাষারে কথাটা হয়তো ঠিক হলো না, শহুরে পালিশের অভাব বললেও ভালো হয়। পাড়াগাঁয়ের চণ্ডী মণ্ডপে তাহাকে বেমানান বলে মনে হবে না, কিন্তু কলকাতার মার্জিত সমাজের কোনো ড্রয়িং রুমে তাকে ছেড়ে দিলে তিনি হংস মধ্যে বকের ন্যায় মনে হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমি নিজের পরিচয় দিলাম, তারপর তার কাছে গিয়ে মাদুরের প্রান্তে বসলাম। তিনি একবার রুক্ষ চোখে আমার দিকে চাইলেন, বললেন, সব তো চুকে বুকে গেছে, আবার কেন? না না, আমি সাংবাদিক হিসাবে আপনার কাছে আসিনি, নিতান্তই ব্যক্তিগত কৌতূহল। আপনার মতো চরিত্রবল আজকালকার দিনে দেখা যায় না। না, একটা দুশ্চরিত্র লম্পটের প্রাণ বাঁচানোর জন্য আপনি... আমার তোয়া যে কাজ হলো না। তিনি দৃঢ়ভাবে বললেন, ওসব কথা ছেড়ে দিন দেখি, কি জানতে চান? আপনার স্ত্রী... সে পালিয়েছে। কালিময়বাবু আবার বড়শি বাঁধতে শুরু করলেন। সে কি? কোথায়? কার সঙ্গে? জানি না, খোঁজ করিনি। কিছুক্ষণ নীরবে তার বড়শি বাঁধা দেখলাম। একটি মুগার সুতোয় দুটি বড়শি বাঁধছেন। বর্ধমানের ভালো বড়শি। বড়শি বাঁধবার বিশেষ কায়দা আছে, যেমন তেমন করে বাঁধা চলে না। প্রথমে একটি বড়শিকে সুতোর এক ধারে বেঁধে দুই পাশের সুতো পাকিয়ে এক করতে হয়। তারপর অন্য বড়শি সুতোর অন্য প্রান্তে একইভাবে বাঁধতে হয়। দুইটি বড়শি পাশাপাশি ঝুলতে থাকে। আপনি ছিপে মাছ ধরতে ভালোবাসেন? হ্যাঁ। রাত্রে মাছ ধরেন কেন? মজা আছে, দিনে মাছ ধরার চেয়ে ঢের বেশি মজা। কার্বাইডের সাইকেল ল্যাম্প জেলে জলের ওপর আলো ফেললে মাছ আসে। আজ রাত্রে মাছ ধরতে যাবেন নাকি? না, আজ আর হবে না। আচ্ছা, আপনার বাড়িতে এখন কে কে আছে? কেউ নেই, আমি একা নিজে রেঁধে খাচ্ছি। আচ্ছা, মোহিত রক্ষিত তার স্ত্রীকে খুন করেনি তা তো প্রমাণ হলো, কিন্তু কে খুন করেছিল তা তো জানা গেল না। আপনি আইনের কিছু জানেন না দেখছি। কে খুন করেছে এ মামলায় তা জানবার দরকার নেই। মোহিত রক্ষিত খুন করেনি প্রমাণ হলেই যথেষ্ট। তবু কে খুন করেছে তা তো জানা দরকার। সে ভাবনা পুলিশের। তা বটে, তবু... বড়শি বাঁধা শেষ হলেই কালিময় সুতো তুলে ধরে দেখতে দেখতে যেন অন্যমনস্কভাবেই প্রশ্ন করলেন, আপনি মদ খান? মদ? হ্যাঁ, মদ, হুইস্কি, ব্র্যান্ডি, জিন খান? পরের পয়সায় পেলে খাই। তবে আসুন। কালিময় আমাকে বাড়ির ভিতরের বসবার ঘরে নিয়ে গেলেন। কালিময়ের মনের মধ্যে অনেক কথা জমা হয়েছিল। সে রাত্রে আমরা দুজন মুখোমুখি বসে একটি বোতল হুইস্কি সাবার করেছিলাম। সেই সঙ্গে তার মুখে যে বৃত্তান্ত শুনেছিলাম, তার সঙ্গে আদালতে দেয়া ইজাহার মিলিয়ে একটা গোটা কাহিনী খাড়া করা যেতে পারে। তার পলাতকা স্ত্রী দামিনীর ফটোও দেখেছিলাম। এমন কিছু আহামরি চেহারা নয়, কিন্তু বয়স 20-22, শরীরের বাঁধুনি আছে এবং চোখে আছে কপট ভালো মানুষই। কালিময় এই জেলারই লোক। ছেলেবেলায় পাড়াগাঁয়ে ছিলেন, তারপর শহরে এসে লেখাপড়া শিখেছেন, উকিল হয়েছেন, গ্রামের জমিজমা বিক্রি করে শহরে বাড়ি কিনে বাস করছেন। ওকালতিতে তার পসার বেশি নয়, জরিপের কাজ করে অল্প স্বল্প রোজগার হয়। হাতে কিছু নগদ টাকা আছে, লগ্নি কারবারেও মন্দ উপার্জন হয় না। মোটের ওপর সচ্ছল অবস্থা। প্রায় 20 বছর শহরে আছেন। শহরের সকলের সঙ্গে পরিচয় আছে, কিন্তু বেশি ঘনিষ্ঠতা কারোর সঙ্গেই নেই। যে ব্যক্তি একাধারে উকিল এবং মহাজন, তার সঙ্গে কারো বেশি ঘনিষ্ঠতা হওয়া সম্ভবই নয়। কালিময়ের প্রথম পক্ষের স্ত্রী রুগ্না ছিলেন। বিবাহিত জীবনের প্রায় 15টা বছর নিরবচ্ছিন্ন শয্যাগত থেকে নিঃসন্তান অবস্থায় গত হন।
কালিময়ের বয়স তখন 40 পার হয়ে গিয়েছে। দ্বিতীয়বার বিয়ে করার জন্য তিনি বিশেষ উৎসুকও ছিলেন না। নরকের ভয় তার ছিল না। কিন্তু কালিময়ের এক দুঃসম্পর্কের বোন ছিল, তার বিয়ে হয়েছিল অন্য জেলায়। কালিময় বিপদনিক হয়েছে শুনে সে এসে দাদাকে জোর করতে লাগলো তার স্বামীর এক দুঃসম্পর্কের বোন আছে, মেয়েটি অনাথা, তাকে উদ্ধার করতে হবে। রূপবতী ও গুণবতী কন্যা, নেহাত অনাথা বলেই দুঃসম্পর্কের ভাইয়ের গলায় পড়েছে। শেষ পর্যন্ত কালিময় দামিনীকে বিয়ে করলেন। দামিনী সাধারণ বিচারে দেখতে শুনতে ভালোই, রূপ যত না থাক চটক আছে। গুণের পরিচয় ক্রমে প্রকাশ পেল। সংসারের কাজ জানলেও সেদিকে স্পৃহা নেই। ভালো মানুষের মতো ঘরে থাকে বটে, কিন্তু মন বাইরের দিকে। ঘরের কাজ ফেলে বিছানায় শুয়ে রোমাঞ্চকর উপন্যাস পড়তে ভালোবাসে। সাজগোজের দিকে বেশি নজর। সিনেমা দেখার প্রচণ্ড লোভও আছে তার। প্রথমে কালিময় কিছু দেখতে পায়নি, ক্রমে নবপরিচয়ের ঘোলা জল পরিষ্কার হতে লাগলো। কিন্তু নতুন বইয়ের যে দোষগুলি তিনি দেখতে পেলেন, সেগুলি তার মারাত্মক মনে হলো না। দামিনী সাধারণ মেয়ে, এরকম সাধারণ মেয়ের সাধারণ দোষগুণ নিয়ে সংসার শুদ্ধ লোক ঘর করছে। কালিময় তাই বিশেষ উদ্বিগ্ন হলো না। বছরখানেক কেটে গেল। কালিময় ধীরে ধীরে উপলব্ধি করল দামিনী সাধারণ মেয়ে নয়, সে অত্যন্ত স্বার্থপর। অন্যের সুখ সুবিধা সামর্থ্যের কথা সে ভাবে না। তার একটা প্রচ্ছন্ন জীবন আছে, তার অতীত জীবনে কোনো গুপ্ত রহস্য আছে। সে অত্যন্ত সরল নিরীহ মুখ নিয়ে অনর্গল মিথ্যা কথা বলে চলে। সে লুকিয়ে লুকিয়ে কাউকে চিঠি লেখে। একদিন একটা সামান্য ঘটনা ঘটল। কালিময়ের বাড়ির ঠিক সামনে রাস্তার ধারে একটা ডাক বাক্স আছে। দুপুরবেলা কালিময় একটা দলিল নেওয়ার জন্য কোর্ট থেকে বাড়ি ফিরছিলেন। পথঘাট শূন্য। মোড় ঘুরে নিজের বাড়ির রাস্তায় পড়ে তিনি দেখতে পেলেন দামিনী টুক করে ফটকের বাইরে এসে একখানা খামের চিঠি ডাকে ফেলে আবার শুট করে বাড়ির ভিতরে চলে গেল। কালিময় বাড়ির ভিতরে প্রবেশ করে দামিনীকে বললেন, আজ দুপুরে ঘুমাওনি দেখছি, কাকে চিঠি লিখলে? সরল বিস্ময়ে চোখ বিস্ফারিত করে দামিনী বলল, চিঠি? কই, আমি লিখিনি তো। কালিময়ের ধোঁকা লাগলো। তবে কি তিনি ভুল দেখলেন? তিনি আর কিছু বললেন না। দলিল নিয়ে আদালতে ফিরে গেলেন। কিন্তু তার মন অনিশ্চয়ের সংশয়ে প্রশ্ন সংকুল হয়ে উঠল। 2-3 দিন পরে কালিময়ের দুঃসম্পর্কের সেই ভগ্নিপতি এসে উপস্থিত হলেন তার বাড়িতে। যার বাড়িতে দামিনী থাকতো ইনি তিনি। বয়সে কালিময়ের চেয়ে ছোট, শক্ত সমর্থ চেহারা, চোখে শিকারী বিড়ালের মতো সতর্কতা। বললেন, কাজে এসেছিলাম, তা ভাবলাম একটু দেখা করে যাই, তাই আর কি চলে এলাম। তিনি কালিময়ের বাড়িতেই রইলেন। কালিময় তাকে যথেষ্ট আদর যত্নও করলেন। 2 দিন ও 1 রাত কালিময়ের বাড়িতে থেকে অতিথি বিদায় নিলেন। কিন্তু তিনি কি কাজে এসেছিলেন তা ঠিক বোঝা গেল না, কারণ এখানে এসে তিনি একবারও বাড়ির বাইরে যাননি। কালিময় অবশ্য যথারীতি দুপুরবেলা কোর্টে গিয়েছেন। অতঃপর তিনি মাঝে মাঝে আসেন, 2-1 দিন থাকেন এবং চলে যান। কালিময় সন্দিগ্ধ প্রকৃতির লোক নন, কিন্তু তার মনেও খটকা লাগে। লোকটি সম্পর্কে দামিনীর ভাই, অথচ তাদের সম্পর্কটা যেন ঠিক তেমন স্বাভাবিক নয়। কালিময়ের সামনে তারা এমন সংকুচিত হয়ে থাকে, কোথাও যেন কিছু গলদ আছে। যা হোক, এইভাবে আরো 1টা বছর কেটে গেল। কালিময় দিনের বেলা কোর্টে যান, সন্ধ্যার পর একটু হুইস্কি পান করেন। এ অভ্যাস তার আগে ছিল না, সম্প্রতি হয়েছে। তার ভারী মাছ ধরার শখ। আগে হপ্তায় অন্তত 1 বার চৌধুরীদের পুকুরে রাত্রিবেলা মাছ ধরতে যেতেন। এখন আর তত বেশি যাওয়া হয় না, তবুও মাঝে মাঝে যান। জরিপের কাজ পড়লে 2-3 দিনের জন্য বাইরে যেতে হয়। তখন দামিনী বাড়িতে একলা থাকে।
একলা থাকতে তার ভয় নেই। কালিময়ের বাড়িতে বেশি লোকজনের আসা যাওয়া নেই। কখনো কখনো দু একজন মক্কেল অথবা কেউ কেউ টাকা ধার নিতে বা শোধ দিতে আসে। পাড়াপড়শির সঙ্গে কালিময়ের নামমাত্র পরিচয়। কেবল মোহিত রক্ষিতের সঙ্গে একটু ব্যবহারিক ঘনিষ্ঠতা আছে। মোহিত রক্ষিত ফুর্তিবাদ ছোকরা, সুদর্শন চেহারা, মিষ্টি আচার ব্যবহার, কিন্তু প্রচণ্ড জুয়ারি। বন্ধুদের পাল্লায় পড়ে মাঝে মধ্যে মদ্যপানও করে, কিন্তু নেশাখোর নয়। প্রকাশ্যে চরিত্র দোষতা ছিল না, কারণ ঘরে বউ ছিল খান্ডার। এই মোহিত রক্ষিত মাঝে মধ্যে আসতো কালিময়ের বাড়িতে টাকা নিতে, কিন্তু নগদ টাকা এমনভাবে বেঁধে দিয়ে গিয়েছিলেন প্রতি মাসে সে একটা বাঁধা বরাদ্দের বেশি হাতে পেত না। তাই মাসের শেষের দিকে হঠাৎ টাকার ঘাটতি হলে মোহিত কালিময়ের বাড়ি রিস্টওয়াচ বা আংটি বাঁধা দিয়ে রাখত। কখনো কখনো শুধু হাতেই টাকা নিত, আবার হাতে টাকা আসলেই ঋণ শোধ করে দিত। কালিময় মোহিতকে মনে মনে পছন্দ করতেন, কারণ সে জুয়ারি হলেও মহাজনকে ফাঁকি দেওয়ার চেষ্টা একবারও করেনি। একবার কালিময় জরিপের কাজে 2-3 দিনের জন্য গ্রামাঞ্চলে গিয়েছিল। ফিরে এসে দামিনীকে দেখে তার মাথায় আগুন জ্বলে উঠল। দামিনী ভালো মেয়ে নয়, নষ্ট মেয়ে। তার গুপ্ত নাগর আছে, সে লুকিয়ে ব্যভিচার করে। সন্দেহ বস্তুটা যে সকল আনুবীক্ষণিক প্রমাণের উপর নির্ভর করে, সে প্রমাণ কাউকে দেখানো যায় না, এমনকি নিজের কাছেও তারা খুব স্পষ্ট নয়। তবু এ জাতীয় সন্দেহের হাত ছাড়ানো যায় না। কালিময় মাথার মধ্যে তুষের আগুন জেলে ভাবতে লাগলেন, দামিনী বিয়ের আগে থেকেই দুশ্চরিত্রা। এই জন্যই তার দূর সম্পর্কীয়া ভগিনী তাকে তাড়াতাড়ি বিদায় করেছিল। ভগিনীপতির সঙ্গে নটখট, লোকটা ওই জন্যই আসে। তারা সম্পর্কে ভাই বোন, কিন্তু যারা নষ্ট দুশ্চরিত্র তাদের কি আর সম্পর্ক জ্ঞান থাকে? শুধু তাই নয়, এখানেও দামিনীর গুপ্ত প্রণয়ী আছে। কিন্তু কিন্তু কে সে? কে? বাড়িতে তো সেরকম কেউ আসে না। আমার অনুপস্থিতিকালে কার যাতায়াত আছে? কে সে? কালিময় ঠিক করলেন কেবল সন্দেহের তুষানলে দগ্ধ হয়ে লাভ নেই, ধরতে হবে। হাতে নাতে ধরে তারপর নষ্ট স্ত্রীলোকটাকে দূর করে দেবেন। কেলেঙ্কারি হবে, শহরে কান পাতা যাবে না, তা হোক। শনিবার বিকালে আদালত থেকে ফিরে জলযোগ করতে করতে কালিময় বললেন, আজ আজ রাত্রে একটু মাছ ধরতে যাব। তার বাহ্য ব্যবহার দেখে মনের কথা অনুমান করা যায় না। দামিনীর চোখের মধ্যে ঝিলিক খেলে গেল। সে তৎক্ষণাৎ চোখের পাতাটা নামিয়ে বলল, ও তাহলে তোমার রাত্রিরের খাবার তৈরি করি, ফিরতে কি রাত হবে? হ্যাঁ, ওই যেমন হয় আর কি, 1টা কি 1:30। রাত্রি 8:30টার পর কালিময় বাড়ির বাইরে গেলেন। একটি চটের থলিতে মাছ ধরার সরঞ্জাম, চার, টোপ, ভাজা খোল ও মেথির গুঁড়া এবং কার্বাইটের একটি সাইকেল ল্যাম্প, সেই সঙ্গে একটা 1.5 ফুট লম্বা লোহার ডান্ডা। রাত্রে মাছ ধরতে গেলে এই ডান্ডাটি তার সঙ্গে থাকে। নির্জন জায়গায় একা রাত্রি যাপন করা এবং আত্মরক্ষার জন্য একটা অস্ত্র থাকা ভালো। এক হাতে ছিপ, অন্য হাতে থলি নিয়ে কালিময় বাইরে গেলেন। তিনি ফটক পার হওয়া না পর্যন্ত দামিনীর দরজার ধারে দাঁড়িয়ে রইল, তারপর দরজা বন্ধ করে দিল। বাড়িতে আর কেউ নেই। ঠিকাঝি দিনের বেলা কাজ করে চলে গিয়েছে, আবার কাল সকালে রাত্রির এঁটো বাসন মাজতে আসবে। কালিময়ের বাড়ির সামনের রাস্তাটির 2টি মুখ, একটি গিয়েছে বাজারের দিকে আর অন্যটি শহরের বাইরে। কালিময় বাইরের রাস্তা ধরলেন। চৌধুরীদের বাগান বাড়িটা শহরের 2 মাইল বাইরে। প্রকাণ্ড পুকুর, পুকুরে খোলসে, পুঁটি থেকে শুরু করে বড় বড় রুই, কাতলা, মৃগেল, চিতল সব মাছই আছে।
চৌধুরীরা কালে ভদ্রে বাগানবাড়িতে আমোদ করতে যান। একটা মালি বাগানবাড়ির তত্ত্বাবধান করে। চৌধুরীরা বড় জমিদার। কালিময় তাদের এস্টেটের একজন উকিল। পুকুরে মাছ ধরার ঢালাও হুকুম আছে। কিছু দূর চলার পর মোহিত রক্ষীদের বাড়ির কাছাকাছি মোহিতের সঙ্গে তার দেখা হয়ে গেল। সে বলল, আরে এই যে ঘোষমশাই, আপনার কাছেই যাচ্ছিলাম। কি ব্যাপার? কিছু টাকার দরকার পড়েছিল। ও, কত? 102। ও, তা এখন তো হবে না। তুমি বরং কাল সকালে এসো। তাই যাব। তা কোথায় চলেছেন? চৌধুরীদের পুকুরে? হ্যাঁ। বেশ আছেন। মোহিতের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় কালিময় শুনতে পেলেন কাঁসার মতো কণ্ঠের এক তীক্ষ্ণ চিৎকার। বাড়িতে মন বসে না, দিনরাত শুধু জুয়া আর জুয়া, লক্ষ্মী ছাড়ার দশা। বাপ যা রেখে গেছে সব ছাড়ে গোল্লায় দিয়ে তবে নিশ্চিন্তি হবে। চলতে চলতে কালিময় ভাবলেন, মোহিতের বউ সুন্দরী এবং যুবতী, কিন্তু কি গলা, কি মেজাজ! ওহ, দুনিয়ায় বিয়ে করে কেউ সুখী হয়েছে কি? আমি তো নিজে 2 বার বিয়ে করেছি। প্রথমটা চিররুগ্না, আর তৃতীয়টা তো ভ্রষ্টা। মানুষ বিয়ে করে কেন? রাস্তাটা আরো আধ মাইল গিয়ে মিউনিসিপ্যাল এলাকার শেষ প্রান্তে পৌঁছিয়েছে। অতঃপর আর আলোকস্তম্ভ নেই। এইখানে পৌঁছে কালিময় একটি গাছের তলায় উপস্থিত হলেন। রাত্রিতে এ রাস্তায় লোক চলাচল খুবই কম। তবু কালিময় গাছের পিছন দিকে গিয়ে ছিপটি গাছের গুঁড়িতে হেলান দিলেন। থলিটি মাটিতে রেখে একটি উঁচু শিখরের ওপর বসলেন কালিময়। এখানে বসলে রাস্তা দিয়ে মোটর গাড়ি গেলেও তার হেডলাইটের আলোয় তাকে দেখা যাবে না। পকেট থেকে সিগারেট বার করে কালিময় ধরালো। ধরাবার সময় দেশলাইয়ের আলোতে হাত ঘড়িটা দেখে নিলেন। 9:05। আজ সিগারেট বড্ড শীঘ্র শেষ হয়ে গেল। তিনি আর একটা সিগারেট ধরালেন। সেটা শেষ হলে আর একটা। 10টা বাজলে কালিময় পায়ের জুতো খুলে ফেললেন। জুতো চূড়া গাছের একটি উঁচু ডালে তুলে রাখলেন, শিয়াল কুকুরে যাতে না নিতে পারে। তারপর থলি থেকে লোহার ডান্ডাটি বার করে থলিটিকেও গাছের গোঁজের মতো একটি ডালে ঝুলিয়ে দিলেন। ছিপটি যেমন ছিল তেমনি রইল। কালিময় লোহার ডান্ডাটি দৃঢ় হাতে ধরে নিঃশব্দে ফিরে চললেন। রাস্তায় জনমানব নেই। নিজের পাড়ায় যখন ফিরলেন তখন পাড়া নিশুতি। সব বাড়িতে আলো নিভে গেছে। কেবল মোহিতের বাড়িতে একটা ঘরে আলো জ্বলছে। কালিময়ের নিজের বাড়িও অন্ধকার, কোথাও কোনো সাড়া শব্দ নেই। তিনি চোরের মতো প্রবেশ করলেন। বাড়ির প্রবেশদ্বার 2টি, একটি সামনে আর একটি পিছনে। কালিময় অনুভব করে দেখলেন 2টি দরজাই ভিতর থেকে বন্ধ। তিনি চুপি চুপি শোবার ঘরের জানলার বাইরে গিয়ে দাঁড়ালেন। জানলার একটি কপাট অল্প খোলা ছিল। ঘরের ভিতর অন্ধকার। কান পেতে থাকলে ফিসফিস গলার আওয়াজ শোনা যায়। এই যে তুমি রোজ রোজ আসো, লোকে যদি জেনে যায়। কিছুক্ষণ কান পেতে শোনার পর কালিময় 2টি কণ্ঠস্বরই চিনতে পারলেন। একটি তার স্ত্রী দামিনীর, অপরটি মোহিত রক্ষিতের। পরদিন সকালবেলা পাড়ায় হুলস্থুল কাণ্ড। মোহিত রক্ষিত নিজের স্ত্রীকে খুন করে ফেরারি হয়েছে। বাড়িতে পুলিশ এসেছে। মোহিতের বাড়ির বাঁ পাশে গোপাল নিয়োগীর বাড়ি, ডান পাশে থাকেন প্রতাপচন্দ্র। দুজনেই বয়স্ক ব্যক্তি। তারা পুলিশের কাছে এজাহার দিলেন। মোহিত এবং অন্নপূর্ণার ঝগড়া প্রতিদিনের ব্যাপার। কাল রাত্রি আন্দাজ 11টার সময় তারা মোহিতের বাড়ি থেকে অন্নপূর্ণার চিৎকার ও গালিগালাজের শব্দ শুনতে পান। মোহিত কোনোদিনই চেঁচিয়ে ঝগড়া করেন না। কালও তাহার কণ্ঠস্বর শোনা যায়নি। হঠাৎ অন্নপূর্ণা মেরে ফেললে বলে 2-3 বার চেঁচিয়ে চুপ করে গেল। ব্যাপারটা এতটা চরমে কখনো ওঠেনি।
কিন্তু দাম্পত্য কলহে বাইরের লোকের হস্তক্ষেপ না করাটাই ভালো। তাই গোপাল নিয়োগী এবং প্রতাপচন্দ্র অত রাতে বাড়ির বাইরে যাননি। বিশেষত অন্নপূর্ণা যখন হঠাৎ চুপ করে গেল, তখন তারা ভেবেছিলেন মোহিত বউকে পিটিয়ে শায়েস্তা করিয়েছে। সে যে বউকে খুন করতে পারে এই সম্ভাবনা তাদের মাথায় আসেনি। সারা রাত্রি মৃতদেহ খোলা বাড়িতে পড়েছিল। সকালবেলা ঝি এসে আবিষ্কার করেছে। ঝিয়ের চেঁচামেচিতে গোপালবাবু এবং প্রতাপবাবু এ বাড়িতে এসেছেন এবং মৃতদেহ দেখে স্তম্ভিত হয়ে গেছেন। কালীময় মোহিতের বাড়ি গেলেন। পাড়ায় এমন একটা কাণ্ড হয়ে গেল যেখানে সকলেই গিয়েছে, তিনি না গেলে খারাপ দেখায়। পুলিশ দারোগা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কিছু জানেন? এজাহার দেওয়ার ইচ্ছে কালীময়ের ছিল না। তিনি ইতস্তত করে বললেন, কখন, মানে এই ব্যাপারটা ঘটলো কখন? এদের কথা থেকে মনে হয় রাত্রি আন্দাজ 11টার সময় খুন হয়েছে। অন্য সাক্ষী নেই, বাড়িতে ঝি চাকর কেউ থাকতো না। 11টার কথা জানি না, আমি চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। কিন্তু রাত্রি আন্দাজ 11:30টার সময় মোহিতের সঙ্গে আমার দেখা হয়েছিল। তাই নাকি? কোথায় দেখা হয়েছিল? কালীময় গত রাত্রে মোহিতের সঙ্গে সাক্ষাতের বিবরণ দিলেন। শুনে দারোগা বললেন, আর একটা জোরালো মোটিভ পাওয়া গেছে। মৃত মহিলার গলায় 10-12 ভরি ওজনের সোনার হাত ছিল। খুনি সেটা নিয়ে গেছে। মোহিত রক্ষিত আপনার কাছে টাকা ধার নিতে যাচ্ছিল, কিন্তু আপনার কাছে টাকা ধার না পেয়ে শুধু হাতেই জোয়ার আড্ডায় গিয়েছিল। সেখানে বোধহয় আমল পায়নি, তাই বইয়ের গলার হাল নিতে এসেছিল। তারপর দারোগা পাড়ার আরও অনেককে প্রশ্ন করলেন, কিন্তু নূতন কোনো তথ্য পাওয়া গেল না। মোহিত জুয়ারি ছিল, দলে পড়ে মাঝে মধ্যে মদও খেত, কিন্তু মোটের উপর মানুষ হিসাবে মন্দ ছিল না। অন্নপূর্ণার সহ্যগুণ ছিল না, মুখের রাস ছিল না, সামান্য কারণে ঝগড়া বাঁধিয়ে পাড়া মাথায় করত। এই তথ্যগুলি সকলের মুখে প্রকাশ পেল। তদন্ত শেষ করে দারোগা লাশ নিয়ে চলে গেলেন। পলাতক মোহিত রক্ষিতের নামে পুলিশের হুলিয়া বের হলো। গত রাত্রে প্রায় 1টার সময় কালীময় মাছ ধরে ফিরেছিলেন। দামিনী ঘুম চোখে এসে দরজা খুলে দিয়েছিল। জড়িয়ে জড়িয়ে জিজ্ঞাসা করেছিল, মাছ পেলে? কালীময় সংক্ষেপে বলেছিলেন, না। আর কোনো কথা হয়নি। দামিনী গিয়ে আবার শুয়ে পড়েছিল। কালীময় হাত মুখ ধুয়ে তার পাশে শুয়ে পড়েছিলেন। দামিনী কয়েকবার আড়মোড়া ভেঙে ঘুমিয়ে পড়েছিল। কালীময় সারা রাত্রি জেগেছিল। সকালবেলা দুজনের মধ্যে লুকোচুরি খেলা শুরু হলো। বাড়ির বাইরে খুনের খবর পেয়ে কালীময় ভিতরে আসলেন। দামিনীকে বললেন, কাল রাত্রে মোহিত রক্ষিত বউকে খুন করে পালিয়েছে। দামিনী চা তৈরি করছিল। তার মুখখানা ফ্যাকাশে হয়ে গিয়েছিল। সে হঠাৎ ভয়ার্ত দৃষ্টিতে একবার চোখ তুলে আবার নিচু করে ফেলল। কালীময় বললেন, মোহিতকে তুমি দেখেছো নিশ্চয়ই? আরে আমার কাছে আসতো টাকা ধার করতে। দামিনী চোখ তুলল না, জড়িয়ে জড়িয়ে বলল, কি জানি, মনে পড়ছে না। চা পান করে কালীময় ঘটনাস্থলে গেলেন। সেখান থেকে ফিরতে প্রায় দুপুর হলো। বাড়ি ফিরে তিনি দামিনীকে বললেন, কাল রাত্রি 11টার সময় মোহিত তার বউকে খুন করেছে। দামিনীর চোখে ঝিলিক খেলে গেল। সে অন্যদিকে চোখ ফিরিয়ে বলল, তাই নাকি? কথাটা অত্যন্ত নীরস ও অর্থহীন শোনালো। মনের স্পর্শহীন নিষ্প্রাণ বাঁধা বুলি। পরদিন সোমবার। মোহিতের হুলিয়া শহরের বাইরেও জারি হয়ে গিয়েছে, কিন্তু মোহিত এখনো ধরা পড়েনি। শহর থেকে 3 স্টেশন দূরে বড় জংশন। সোমবার সন্ধ্যাবেলা পুলিশের জমাদার অভয় শিকদার জংশনের সদর প্ল্যাটফর্মে পায়চারি করছিল। সে এক রাত্রির জন্য ছুটি নিয়ে ধুতি পাঞ্জাবি পরে শ্বশুর বাড়ি যাচ্ছে। তার বয়স 27-28। প্রথম পুত্র সন্তান জন্মেছে, তাই ছেলের মুখ দেখার জন্য সে এক রাত্রি ছুটি পেয়েছে।
তার শ্বশুরবাড়ি বেশি দূরে নয়, ট্রেনে ঘন্টা তিনেকের রাস্তা, কিন্তু জংশন পর্যন্ত এসে সে আটকে গিয়েছে। ওদিকে ট্রেনের কিছু একটা গোলযোগ হয়েছে, 2.5 ঘন্টা লেট। অভয় শিকদার অধীরভাবে প্ল্যাটফর্মে পায়চারি করছে, সময় যেন কাটতে চায় না। সে স্টেশনের পরিচিত মালবাবু ও চেকারদের সঙ্গে গল্প করছে। স্টেশনের প্ল্যাটফর্মে যে ছোট পুলিশ থানা আছে সেখানে বসে আড্ডা দিচ্ছে। পলাতক খুনি আসামি মোহিত রক্ষিতের সম্বন্ধে আলোচনা করছে। আসামিকে সে চেনে, কিন্তু এখন তাকে কোথায় পাওয়া যাবে? সে এতক্ষণে হিল্লি, দিল্লি, মক্কা, মদিনা সব পার হয়ে গিয়েছে। কাল আবার শেষ রাত্রেই ট্রেনে চড়ে ফিরতে হবে। দারোগাবাবু বলে দিয়েছেন, ছেলের মুখ দেখে আত্মহারা হলে চলবে না, তাড়াতাড়ি ভোরবেলায় যথাসময়ে ডিউটিতে আসা চাই। প্ল্যাটফর্মে অন্য গাড়ি আসছে যাচ্ছে, যাত্রীরা ওঠানামা করছে। একটা ট্রেন চলে গেলে কিছুক্ষণের জন্য প্ল্যাটফর্ম খালি হয়ে যাচ্ছে। ক্রমে স্টেশনের আলোগুলি জ্বলে উঠল। এতক্ষণে শ্বশুরবাড়ি পৌঁছে যাওয়ার কথা। উত্তর। অভয় ক্লান্তভাবে একজন চেকারকে গিয়ে বলল, আর কত দেরি দাদা, গাড়ি কি আসছে? আরে আসছে আসছে, আর মিনিট কুড়ি দাঁড়াও না। তারপর মিষ্টি খাচ্ছ কবে? আরে সব হবে দাদা, সব হবে। আগে ছেলেটাকে দেখে তো আসি, আপাতত এই একটা চলুক। অভয় হেসে সিগারেটের প্যাকেট বার করে দিল। চেকার সিগারেট নিয়ে চলে গেলে অভয় বুঝতে পারল তার খিদে পেয়েছে। সম্ভবত মিষ্টি খাওয়ানোর কথাই তার খিদের কথা মনে পড়ে গিয়েছে। সে তখনই 3rd ক্লাস যাত্রীদের ওয়েটিং রুমের কাছে গেল। সেখানে খাবার ও চায়ের স্টল আছে। স্টলের প্রকাণ্ড চত্বরে 2-4 জন যাত্রী কেউ শুয়ে কেউ বসে সময় কাটাচ্ছে। ইলেকট্রিক বাতির আলোতে অন্ধকার দূর হয়েছে বটে, কিন্তু আবছায়া কাটেনি। চায়ের স্টলে একটা চকচকে আলো জ্বলছে। অভয় স্টলে গিয়ে চা ও বিস্কুট চাইল। স্টলের সামনে কেবল একজন লোক দাঁড়িয়ে চা খাচ্ছিল। মাথায় বর্মি ভঙ্গিতে রুমাল বাঁধা, মুখে 2-3 দিনের দাড়ি। অভয় স্টলে আসলে সে একটু সরে গিয়ে তার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে চা খাচ্ছিল। অভয় প্রথমে তাকে লক্ষ্য করেনি। বিস্কুটের সঙ্গে চা খেতে খেতে সে একসময় লোকটার মুখের একটা পাশ দেখতে পেল। গালে গভীর কালির দাগের মতো দাড়ি সত্ত্বেও অভয় চিনতে পারল। হাতে চায়ের পেয়ালাটা একবার নেচে উঠল। তারপর কিছুক্ষণের জন্য সে নিশ্চল হয়ে গেল। মাথার মধ্যে একটা প্ল্যান করতে করতে অভয় চা শেষ করল। স্টলওয়ালাকে পয়সা দিয়ে অলস কণ্ঠে জিজ্ঞাসা করল, দাদা, পানের দোকানটা কোন দিকে? পান সিগারেট আবার প্ল্যাটফর্মে পাবেন, তাও আবার হকারের কাছে? যেন কোনো তাড়া নেই। এমনি মন্থরভাবে অভয় প্ল্যাটফর্মের দিকে ফিরে গেল। তারপর ছুটতে ছুটতে থানার ঘরে প্রবেশ করল। 5 মিনিট পরে সে আবার চায়ের স্টলে ফিরে আসলো। মাথায় রুমাল বাঁধা লোকটা চা শেষ করে দোকানদারকে পয়সা দিচ্ছে। অভয় তার পিছনে গিয়ে দাঁড়ালো। সে ফিরতেই অভয়ের সঙ্গে তার চোখাচোখি হলো। সে অভয়কে চিনল না, পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলো। ইতিমধ্যে দুদিক থেকে পুলিশের পোশাক পরা 2 জন লোক এগিয়ে আসছে। তোমার নাম মোহিত রক্ষিত, তুমি ফেরারি আসামি। মোহিত কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল। তারপর ভরকানো ঘোড়ার মতো পালাবার চেষ্টা করলো, কিন্তু পালাতে পারল না। 3 দিক থেকে 3 জন তাকে চেপে ধরল। থানার ঘরে নিয়ে গিয়ে মোহিতকে সার্চ করা হলো। তার কাছে তার মৃত স্ত্রীর সোনার হার এবং কয়েক গন্ডা পয়সা পাওয়া গেল। নগদ টাকার অভাবে সে বেশি দূর পালাতে পারেনি। সে রাত্রে অভয়ের আর ছেলের মুখ দেখা হলো না। গাড়ি এসেও চলে গেল। অভয় মোহিতের হাতে হাতকড়া পরিয়ে 2 জন কনস্টেবলের সঙ্গে শহরে ফিরে চলল। মোহিতের মামলা কমিটিং কোর্ট পার হয়ে দায়রা আদালতে উঠল। মোহিতের পক্ষে একজন নামজাদা ফৌজদারি উকিল নিযুক্ত হলেন, তার সঙ্গে 2-3 জন জুনিয়র। সরকারের পক্ষে ছিলেন স্থানীয় প্রবীণ পাবলিক প্রসিকিউটর। কালিময় যদিও কোনো পক্ষেই নিযুক্ত হননি,
তবু তিনি বারবার কোর্টে হাজির ছিলেন। অন্য আরও অনেক জুনিয়র উকিল উপস্থিত ছিল। তাছাড়া শহরের কৌতূহলী জনসাধারণ ভিড় করে মজা দেখতে এসেছিল। আসামির কাঠগড়ায় মোহিত রক্ষিত এক মাথা রুক্ষ চুল এবং এক মুখ দাড়ি নিয়ে চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। হাকিম রামরাখাল সেন বিচারকের আসনে উপবিষ্ট হলে মামলা আরম্ভ হলো। রামরাখাল সেন কড়া মেজাজের বিচারপতি। তার এজলাসে উকিলেরা বৃথা বাক্য ব্যয় বা চেঁচামেচি করতে সাহস করে না। জুরি নির্বাচন সম্পন্ন হলে সরকারি উকিল সংক্ষেপে মামলা বয়ান করলেন। মোহিত রক্ষিত উচ্ছৃঙ্খল যুবক। জুয়া এবং আনুষঙ্গিক নানা প্রকার কুকর্মে পৈতৃক পয়সা ওড়ানোই তার একমাত্র কাজ ছিল। তার সতীসাধ্যী স্ত্রী অন্নপূর্ণা তাকে সৎ পথে আনবার চেষ্টা করত, কিন্তু পেরে উঠত না। এই নিয়ে স্বামী স্ত্রীতে প্রায় বচসা হতো। নিজের রুচি ও প্রবৃত্তি অনুযায়ী কাজে বাধা পেয়ে মোহিত রক্ষিত তার স্ত্রীর প্রতি খুবই রেগে উঠেছিল। গত 27 সেপ্টেম্বর স্বামী স্ত্রীর বিরোধ চরমে উঠল। মোহিতের জুয়া খেলবার প্রবৃত্তি চাগার দিয়ে উঠেছিল, অথচ মাসের শেষে তার হাতে টাকা ছিল না। সে প্রথমে টাকা ধার করার চেষ্টা করল, কিন্তু টাকা ধার না পেয়ে স্ত্রীর গলার হার বন্ধক দিয়ে টাকা সংগ্রহ করার মতলব করল। রাত্রি 10:30টার পর সে বাড়ি ফিরে স্ত্রীর কাছে তার হারটি চাইল। অন্নপূর্ণা হার দিতে অস্বীকার করল। তখন মোহিত স্ত্রীর মাথায় প্রচণ্ড আঘাত করে তাকে খুন করল এবং তার গলা থেকে হার খুলে ফেরারি হলো। দুদিন পরে সোমবার সন্ধ্যায় রেলওয়ে জংশনে পুলিশ মোহিতকে গ্রেপ্তার করে। তার সঙ্গে তখনও তার মৃত স্ত্রীর হারটি ছিল। সেই হার পুলিশ কেমিক্যাল অ্যানালিস্টের কাছে পাঠায়। হার পরীক্ষার পর জানা গিয়েছে তাতে রক্ত লেগেছিল এবং সেই রক্ত মোহিতের স্ত্রীর রক্ত, অন্তত একই গ্রুপের রক্ত। ডাক্তারিতে যাহাকে এবি গ্রুপের রক্ত বলে সেই রক্ত। খুনের প্রত্যক্ষদর্শী বা সাক্ষী নেই, কিন্তু সব প্রমাণ মিলিয়ে এটা ঠিক করা যায় যে মোহিত নিজের স্ত্রীকে খুন করেছে। এ বিষয়ে রিজনেবল ডাউটের অবকাশ নেই। আসামিকে প্রশ্ন করা হলো, তুমি দোষী না নির্দোষ? মোহিত হাত জোর করে হাকিমকে বলল, হুজুর, আমি মহা পাপী, কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি। আমি আমার স্ত্রীকে খুন করিনি। বলে অসহায়ভাবে কাঁদতে লাগলো। আসামি পক্ষের উকিল বললেন, ইওর অনার, আমার মক্কেল একেবারে বেকসুর। তার বিরুদ্ধে সাক্ষী সাবুত কিচ্ছু নেই। আর সরকারি উকিলকে আগে নিজের কেস প্রমাণ করতে বলুন। আসামির সাফাই নয় এখন উচ্ছই থাক। প্রয়োজন হলে পরে আমি আপনার কাছে সমস্ত কিছু দাখিল করব। অতঃপর একে একে সাক্ষীরা এসে জবানবন্দি দিতে লাগলো। অনেক সাক্ষী, গোপাল নিয়োগী এবং প্রতাপচন্দ্র সাক্ষ্য দিলেন। কালীময়েরও সাক্ষ্য দেওয়ার কথা, কিন্তু তিনি আগেই পাবলিক প্রসিকিউটরের কাছে গিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে এসেছেন। তিনি উকিল, তার যে তেজারতির কারবার আছে এই কথা প্রকাশ্য আদালতে প্রচার হলে তার নিন্দা হবে। পাবলিক প্রসিকিউটর বলেছে আপনাকে না হলেও চলে যাবে। দুজন মারোয়ারি সাক্ষী তো রয়েছেই, তাদের দিয়ে কাজ চালিয়ে নেব। প্রথম দিন 3-4 জন সাক্ষী দিল। মোহিতের উকিল অনেকক্ষণ জেরা করে সাক্ষীদের টলাতে পারল না। সেদিনের মতো মোকদ্দমা শেষ হলে মোহিতকে আবার লকআপে নিয়ে যাওয়া হলো। সে জামানত পায়নি। আদালত থেকে ফিরে কালীময় হাত মুখ ধুয়ে জলযোগ করতে বসলেন। ঘরে তিনি আর দামিনী ছাড়া কেউ নেই। দামিনী খাঁচায় ধরা পড়া ইঁদুরের মতো ঘরের এদিক থেকে ওদিকে ছটফট করে বেড়াচ্ছে। বাইরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছে না, কারণ সে জানে আজ থেকে মোহিতের মকদ্দমা শুরু। কালীময় জলযোগ করতে করতে বললেন, আজ দায়রা এজলাসে লোকে লোকারণ্য, তিল ফেলবার জায়গা ছিল না। সবাই মোহিতের মোকদ্দমা শুনতে এসেছে। দামিনী কথা বলল না। তার অস্থিরতা যেন আরেকটু বেড়ে গেল। কালীময় আবার বললেন, মোহিত বলল সে মহাপাপী, কিন্তু বউকে খুন করেনি।
হয়তো সত্যি কথাই বলেছে, হয়তো যে সময় তার বউ খুন হয় সে সময় সে অন্য কোথাও ছিল, কিন্তু প্রমাণ করবে কি করে? দামিনীর ছটফটানি আরও বেড়ে গেল, কিন্তু মুখ দিয়ে একটিও কথা বের হলো না। মোহিত যদি প্রমাণ করতে না পারে যে খুনের সময় অন্য কোথাও ছিল, তাহলে বোধহয় তার ফাঁসি হবে। রামরাখালবাবু বড় কড়া হাকিম। দামিনী হঠাৎ ঘর থেকে বাইরে চলে গেল, যেন খাঁচার ইঁদুর পথ খুঁজে পেয়েছে। পরদিন মোহিতের বিচারের আরও সাক্ষী এলো। সরকারি ডাক্তার সব ব্যবচ্ছেদের রিপোর্ট দিলেন। মাথায় ভারী ভোঁতা অস্ত্রের আঘাতে অন্নপূর্ণার মৃত্যু ঘটেছে। মৃত্যুর সময় মধ্যরাত্রির কাছাকাছি। অন্নপূর্ণার রক্ত এবি গ্রুপের। এবি গ্রুপের রক্ত খুবই বিরল, শতকরা 3 জনের মধ্যে পাওয়া যায়। অতঃপর পুলিশের যে দারোগা তদন্তের ভার পেয়েছিলেন তিনি সাক্ষী দিলেন। 2 জন মারোয়ারি সাক্ষী দিল। খুনের রাত্রে আন্দাজ 9টার সময় মোহিত তাদের কাছে টাকা ধার চাইতে গিয়েছিল, কিন্তু তারা জানতো মোহিত জুয়ারি, তাই শুধু হাতে টাকা দেয়নি। বলেছিল বন্ধকি দ্রব্য পেলে তবে টাকা ধার দিতে পারে। মোহিত সেদিন চলে গিয়েছিল, আর ফিরে আসেনি। সাক্ষীদের জেরা শেষ করতে করতে দ্বিতীয় দিনের শুনানি শেষ হলো। সাক্ষীরা অটল রইল। তৃতীয় দিনের সাক্ষীরা ভালো করে মোহিতের গলায় ফাঁসির দড়ি পড়ালো। প্রথমে অভয় শিকদার এসে মোহিতকে গ্রেপ্তার করার ইতিহাস বলল। গ্রেপ্তারের সময় মোহিত পালাবার চেষ্টা করেছিল সেটাও উল্লেখ করল। জংশন স্টেশনের পুলিশ দারোগা মোহিতের বডি সার্চ করে সোনার হার পেয়েছিলেন সেটাও প্রকাশ করলেন। সোনার হারে রক্তচিহ্ন লক্ষ্য করে তিনি ওটিকে খামে ভরে তদন্তের ভারপ্রাপ্ত কর্মচারীর কাছে পাঠিয়ে দেন। হারটি এক্সিবিট রূপে কোর্টে দাখিল করা হয়েছে। তারপর আসলো সরকারি রাসায়নিক পরীক্ষক। তিনি বললেন হাড়ে যে রক্ত লেগেছিল সেটি তিনি পরীক্ষা করে দেখেছেন, সেটি মানুষের রক্ত এবং এবি গ্রুপের রক্ত। সব ব্যবচ্ছেদক ডাক্তারের সাক্ষ্যের সহিত মিলিয়ে কারো এটা সন্দেহ রইল না যে মোহিত রক্ষিত তার রক্তাক্ত মিত্র স্ত্রীর গলা থেকে হাড় খুলে নিয়েছিল, এবং সে যদি খুন না করে থাকে তবে ফেরারি হলো কেন? রিজনেবল ডাউটের কোনো অবকাশ নেই। পাবলিক প্রসিকিউটর হাকিমকে বললেন, ইয়োর অনার, আমার সাক্ষী শেষ হয়ে গেছে, এবার আসামি পক্ষ তার সাফাই পেশ করতে পারেন। আসামির উকিল উঠে বললেন, মাই লর্ড, আমার বন্ধু সরকারি উকিল নিঃসংশয় প্রমাণ করতে পারেননি যে আসামি খুন করেছে। যাই হোক, আজ আর সময় নেই, কিন্তু কাল আমি ঠিক সাফাই সাক্ষী দাখিল করব, আর তারাই প্রমাণ করবে যে খুনের রাত্রে আসামি অন্যত্র ছিল। আসামির কাঠগড়ায় মোহিত একবার ভয়ে ভয়ে চারিদিকে চাইল, যেন সে চিৎকার করে কিছু বলতে চাইল। তারপর দুহাতে মুখ ঢাকল। উকিল কেমন সাফাই সাক্ষী দেবে তা সে জানতো না। উকিল মোহিতের কাছে সত্য কথা জানার চেষ্টা করেছিল, কিন্তু বিফল হয়ে নিজেই সাক্ষীর ব্যবস্থা করেছিলেন। সে রাত্রে শোয়ার আগে কালিময় আলমারি থেকে হুইস্কির বোতল বার করলেন। গেলাসে হুইস্কি ঢেলে তাতে জল মিশিয়ে গেলাস হাতে বিছানার পাশে এসে বসলেন। দামিনী শোয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে মুখে ক্রিম মাখছিল। কালিময় বললেন, মোহিতকে দেখে দুঃখ হয়, কি যেন বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। মকদ্দমার অবস্থা ভালো নয়, বুঝলে, বোধ করি ওর ফাঁসি হবে। দামিনী কালিময়ের দিকে মুখ ফিরালো না, দুহাতে আঙুল দিয়ে মুখে ক্রিম মাখতে লাগলো। আমার কি মনে হয় জানো, এর মধ্যে স্ত্রীলোক ঘটিত ব্যাপার আছে। মোহিতের সঙ্গে বোধহয় কোনো কুলবধূর নটঘট ছিল। যে রাত্রে খুন হয় সে রাত্রে মোহিত তার কাছে গিয়েছিল, কিন্তু সে কথা এখন বলতে পারছে না। এমন অনেক অপরাধ আছে যা স্বীকার করাচ্ছে ফাঁসি যাওয়াও ভালো। দামিনী আলো নিভিয়ে দিয়ে বিছানায় প্রবেশ করল। কালিময় অন্ধকারে হুইস্কির গ্লাস শেষ করে শুয়ে পড়লেন। লেপের মধ্যে দামিনীর হাত তার হাতে ঠেকল। দামিনীর হাত বরফের মতো ঠান্ডা। কিছুক্ষণ চুপ করে থেকে কালিময় বললেন, মোহিত লুচ্চা লম্পট হোক, কিন্তু ওর মনটা ভদ্র। যার সঙ্গে ওর পীড়িত তার কিন্তু উচিত এগিয়ে আসা, সকলের সামনে দাঁড়িয়ে বলা
মোহিত খুনের রাত্রে কোথায় ছিল। হ্যাঁ, নিন্দে হবে, কলঙ্ক হবে, তবুও একটা নির্দোষ মানুষের প্রাণ তো বাঁচবে। আচ্ছা, তুমিই বলো এটা উচিত কিনা। দামিনী লেপের ভিতর থেকে ফোঁস করে উঠল। আমি কি জানি? মোহিতের মকদ্দমা সম্পর্কে এই সে প্রথম কথা বলল। কালিময়ের ইচ্ছা হলো সে বিছানা থেকে উঠে বাইরের ঘরে চৌকির উপর রাত্রি কাটাবে, কিন্তু সতীসাধ্যী স্ত্রীর থেকে নষ্ট স্ত্রীলোকের চৌম্বক শক্তি আরও প্রবল। চতুর্থ দিন মোহিতের উকিল আদালতে 3টি সাফাই সাক্ষী পেশ করলেন। সাক্ষী 3টিকে দেখলেই চেনা যায়, নাম কাটা সেপাই। ভদ্র সন্তান হলেও তারা সমাজের যে স্তরে বাস করে তাকে সমাজের নিম্ন স্তর বলা চলে। নেশা, জুয়া এবং সবচেয়ে বেশি অসাধুতা তাদের মুখে পোস্ট অফিসের সিলমোহরের মতো কালো ছাপ মেরে দিয়েছে। তারা একে একে এসে সাক্ষ্য দিল যে খুনের রাত্রে তারা 3 জনে মোহিতের সঙ্গে রাত্রি 9:30 থেকে 1টা পর্যন্ত ব্রিজ খেলছিল। ব্রিজ খেলা জুয়া নয়, গেম অফ স্কিল, সুতরাং জুয়া খেলা সম্বন্ধে তারা নিষ্পাপ। শহরে একটা সিনেমা হল আছে, তারই কাছে একটা কুঠুরিতে বসে তারা ব্রিজ খেলছিল। সিনেমা হলের অ্যাসিস্ট্যান্ট তাদের বন্ধু, তাই সেই কুঠুরিতে বসে তারা প্রায়ই তাস, পাশা ইত্যাদি খেলে। সেদিন রাত্রি 1টার সময় মোহিত উঠে বাড়ি চলে যায়। তারপর কি ঘটেছে তারা জানে না। এদের সাক্ষ্য ধোপে টিকল না, পাবলিক প্রসিকিউটরের জেরায় ভেঙে পড়ল। দেখা গেল ব্রিজ খেলায় হরতন বড় না চিরিতন বড় তা তারা জানে না। সিনেমায় সেদিন কোন ছবি প্রদর্শিত হয়েছিল সেটাও তারা মনে করতে পারল না। একজন সাক্ষী তো বলে ফেলল সেই দিনটা শুক্রবার ছিল কি শনিবার ছিল সেটাও তার ঠিকমতো মনে নেই। 3টি সাক্ষীর এজাহার শেষ হতে হতে বিকেল গড়িয়ে গেল। হাকিম রামরাখাল বাবুর কপালে চিন্তা জমা হচ্ছিল। তিনি আসামির উকিলকে জিজ্ঞাসা করলেন, এরকম সাক্ষী আপনার আর কটি আছে? আগে আমার কেস ক্লোজ করলাম, আর সাক্ষী আমি দেব না। ভালো, এবার তাহলে আর্গুমেন্ট শুরু করুন। আসামির উকিল তর্ক বিতর্ক শুরু করার আগে কাগজপত্র নাড়াচাড়া করতে করতে তার জুনিয়রের সঙ্গে আস্তে আস্তে কথা বলছিলেন। এমন সময় কালিময় কোর্টের পিছন দিকের একটি বেঞ্চি থেকে উঠে দাঁড়ালেন। বললেন, হুজুর, আমার কিছু বক্তব্য আছে। আমি এই মোকদ্দমায় কোর্টের পক্ষ থেকে সাক্ষী দিতে চাই। হাকিম অবাক হয়ে মুখ তুললেন। কালিময় কোর্টের সামনে এসে সাক্ষীর কাঠগড়ায় উঠলেন। হাকিমকে বললেন, হুজুর, আমি একজন উকিল, এই শহরের বাসিন্দা, আসামির প্রতিবেশী। মামলা সম্বন্ধে আমি কিছু জানি। হুজুরের সামনে তা পেশ করার অনুমতি দেওয়া হোক। হাকিম কিছুক্ষণ স্থির চোখে কালিময়ের দিকে চেয়ে রইলেন, তারপর ঘাড় নাড়লেন। কালিময়কে হলফ পড়ানো হলো। তিনি হাকিমের দিকে ফিরে আস্তে আস্তে বলতে শুরু করলেন, হুজুর, এই মামলার গোড়া থেকে আমি কোর্টে হাজির আছি। সব সাক্ষীর জবানবন্দি শুনেছি। সরকারি উকিল সাক্ষী সাবুত দিয়ে প্রমাণ করেছেন যে গত 27শে সেপ্টেম্বর রাত্রি আন্দাজ 11টার সময় মোহিত রক্ষিত তার স্ত্রী অন্নপূর্ণাকে খুন করেছে। হুজুর, অন্নপূর্ণাকে কে খুন করেছে আমি জানি না, কিন্তু আমি হলফ নিয়ে বলতে পারি সে রাত্রে 11টার সময় মোহিত তার নিজের বাড়িতে ছিল না। হুজুর। কালিময় একটু থামলেন। হাকিম প্রশ্ন করলেন, তাহলে কোথায় ছিল? আমার বাড়িতে হুজুর। হাকিম রামরাখাল বাবু বিদ্রুপ করে বললেন, রাত্রি 11টার সময় আসামি আপনার বাড়িতে কি করছিল? আপনার সঙ্গে তাস খেলছিল বুঝি? না হুজুর, আমি বাড়িতে ছিলাম না। তবে? মাথা হেঁট করে কালিময় বললেন, আমি বাড়ি নেই জানতো বলেই মোহিত আমার বাড়িতে গিয়েছিল। মোহিত আমার স্ত্রীর উপপতি। কোর্ট ঘরের মাথার উপর বজ্রপাত হলেও এমন লোমহর্ষণ পরিস্থিতির সৃষ্টি হতো না। কোর্টে উপস্থিত লোকগুলি যেন কিছুক্ষণের জন্য অসাড় হয়ে গেল। তারপর পিছন দিকের ভিড়ের মধ্যে একটা চাপা কলরব সৃষ্টি হলো। হাকিম রামরাখাল বাবুর কড়া দৃষ্টিতে আবার কোর্ট নীরব হলো বটে,
কিন্তু সকলের উত্তেজিত চোখ পর্যায়ক্রমে একবার কালিময়ের দিকে, একবার আসামি মোহিত রক্ষিতের দিকে ফিরতে লাগলো। মোহিত কালিময়কে কাঠগড়ায় উঠতে দেখে কাঠ হয়ে গেল, এখন দু হাতে মুখ ঢাকলো। রামরাখাল বাবু সাক্ষীর দিকে ফিরলেন। আপনি বলছেন আপনি বাড়ি ছিলেন না? আগে না, আমি রাত্রি আন্দাজ 8:30টার সময় ওই চৌধুরীদের পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম। তাহলে আপনি জানলেন কি করে যে আসামি আপনার বাড়িতে গিয়েছিল? আগে আমি আবার ফিরে এসেছিলাম। আমি দ্বিতীয় পক্ষে বিবাহ করেছি। কিছুদিন থেকে আমার সন্দেহ হয়েছিল যে আমার স্ত্রীর চালচলন ভালো নয়, তাই সেদিন যাচাই করবার জন্য মাছ ধরার ছল করে বেরিয়েছিলাম। হাকিম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর কড়া সুরে বললেন, তাহলে এতদিন একথা বলেননি কেন? লজ্জায় বলতে পারিনি হুজুর। নিজের স্ত্রীর কলঙ্কের কথা কে প্রকাশ করতে চায়? তাছাড়া মোহিত আমার বন্ধু নয়, আমার শত্রু। তাকে বাঁচাবার কোনো দায় আমার নেই। কিন্তু যখন দেখলাম তার ফাঁসির সম্ভাবনা অনিবার্য হয়ে পড়েছে, তখন আর থাকতে পারলাম না। যত বড় পাপী হোক, সে খুন করেনি। এই সময় মোহিত চাপা গলায় কেঁদে উঠল। সরকারি উকিল উঠে দাঁড়িয়ে বললেন, ইওর অনার, আমি সাক্ষীকে জেরা করতে চাই। অবশ্যই, কিন্তু আজ আর সময় নেই। কাল সকালে সাক্ষীর জবানবন্দি নেওয়া হবে। সেদিনের মতো কোর্ট শেষ হলো। সন্ধ্যার সময় কালিময় ঘরে ফিরলেন। মফস্বলের শহরে পরের কেচ্ছা হাওয়ার আগে ছোটে। কালিময় বাড়ি ফিরে দেখলেন শোয়ার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। তিনি কয়েকবার দরজাটা ধাক্কা দিলেন, কিন্তু দামিনী বাইরে এলো না। কালিময় বাইরের ঘরে চৌকিতে শুয়ে সারা রাত কাটিয়ে দিলেন। আদালতের ভিড় প্রথম দিনের ভিড়কেও ছাপিয়ে গিয়েছে। বিচার গৃহ ছাপিয়ে, বারান্দা ছাপিয়ে উত্তেজিত জনতা মাঠের উপর ছড়িয়ে পড়েছে। আমরা কলকাতার কয়েকজন সাংবাদিক রাত্রে খবর পেয়ে এসে জুটেছিলাম। এখন বিচারকক্ষে স্থান করে নিয়েছি। আসামির কাঠগড়ায় মোহিতকে কিন্তু দেখা যাচ্ছে না। সে কাঠগড়ার মেঝেই বসে সবার চোখ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। কালিময়ের জবানবন্দি শুরু হলো। তিনি নতুন কিছু বললেন না, আগে যা বলেছিলেন তাই বিস্তারিতভাবে বললেন। মোহিতের উকিল অপ্রত্যাশিত সাক্ষী পেয়ে ভরাডুবি থেকে রক্ষা পেয়েছিলেন। তিনি কালিময়কে জেরা করলেন না। পাবলিক প্রসিকিউটর ডালকুত্তার মতো কালিময়কে আক্রমণ করলেন। সহধর্মী উকিল বলে রেয়াত করলেন না, কিন্তু তার জেরা ব্যর্থ হলো। তিনি কালিময়কে টলাতে পারলেন না। কতদিন হলো আপনি দ্বিতীয়বার বিয়ে করেছেন? তা বছর 2 হলো। কবে আপনি জানতে পারলেন যে আপনার স্ত্রীর চালচলন ভালো না? না, জানতে পারিনি, সন্দেহ করেছিলাম। কবে সন্দেহ করেছিলেন? এই ঘটনার 2-4 দিন আগে। কি দেখে সন্দেহ হয়েছিল? চালচলন দেখে। স্ত্রীকে এ বিষয়ে কিছু বলেননি? না। কেন বলেননি? কালিময় জিজ্ঞাসুভাবে হাকিমের দিকে তাকালেন। হাকিম বললেন, প্রশ্ন অবান্তর, অন্য প্রশ্ন করুন। আপনি বলছেন সে রাতে নিজের শোবার ঘরে জানলার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতেছিলেন। কটা থেকে কটা পর্যন্ত আড়ি পেতেছিলেন? তা আন্দাজ 10:15 থেকে 12টা পর্যন্ত। এই 1.25 ঘন্টা আপনি চুপটি করে জানলার বাইরে দাঁড়িয়ে রইলেন? হ্যাঁ। ঘর অন্ধকার ছিল, কিছু দেখতে পাচ্ছিলেন না? না। কিন্তু ওদের কথা শুনতে পাচ্ছিলেন? হ্যাঁ। ওরা বেশ জোরে জোরে কথা বলছিল? না, চুপি চুপি কথা বলছিল। চুপি চুপি কথা বলা সত্ত্বেও আপনি আসামির গলা চিনতে পারলেন? শুধু গলা শুনে নয়, ওদের কথা থেকেও বুঝতে পেরেছিলাম। কি কথা থেকে বুঝতে পারলেন? আসামি একবার বলেছিল মোহিত রক্ষিত ভদ্রলোকের ছেলে, প্রাণ গেলেও ভদ্রমহিলার কলঙ্ক হতে দেবে না। মোহিত রক্ষিতের মুখ থেকে এ কথা কেউ জানতে পারবে না। আর কি কি কথা শুনেছিলেন? কালিময় চোখ নিচু করে চুপ করে রইলেন। হাকিম উকিলকে বললেন, এ প্রশ্ন অবান্তর, আপনি অন্য প্রশ্ন করুন। যাক, আপনি যখন জানতে পারলেন যে আপনার স্ত্রী ব্যভিচারিণী, তখন আপনার রক্ত গরম হয়ে ওঠেনি?
রাগ হয়নি? হয়েছিল, কিন্তু সেই সঙ্গে ভয়ও হয়েছিল। ভয় কিসের? রাগের মাথায় ইচ্ছে হয়েছিল দৌড় ভেঙে ঢুকে দুজনকেই ঠ্যাঙাই, কিন্তু কিন্তু ভয় হলো আমি একা, ওরা দুজন, ওরা যদি আমায় খুন করে। তাই ফিরে গিয়ে মাছ ধরতে লাগলেন? হ্যাঁ। আপনি মানুষ না কেঁচো? কালিময় কিছুক্ষণ চুপ রইলেন। হাকিম কড়া গলায় সরকারি উকিলকে বললেন, অন্য প্রশ্ন করুন। আর একটা প্রশ্ন, ইওর অনার, আপনার স্ত্রী এখনো আপনার বাড়িতেই আছে? আজ সকাল পর্যন্ত তো ছিল। এ ব্যাপারের পর তার সঙ্গে সম্বন্ধ কিরকম আপনার? হাকিম আবার ধমক দিয়ে উঠলেন, আপনি বারবার এভিডেন্স অ্যাক্টের বাইরে যাচ্ছেন। এসব প্রশ্ন অবান্তর এবং অসঙ্গত। আপনার যদি আর কোনো প্রশ্ন না থাকে আপনি বসে পড়ুন। হুজুর, এই প্রশ্নের উত্তর দিতে আমার আপত্তি নেই। আমি প্রৌঢ়, যুবতীকে বিবাহ করা আমার উচিত হয়নি। তাই যখন স্ত্রীর স্বভাব চরিত্রের কথা জানতে পারলাম, তখন মনে মনে স্থির করেছিলাম কোনো রকম হাঙ্গামা না করে চুপি চুপি ওকে ত্যাগ করব। কিন্তু মাঝখান থেকে এই খুনের মামলা এসে সব গন্ডগোল করে দিল। সরকারি উকিল একবার হাকিমের মুখ দেখলেন, একবার জুরিদের মুখ দেখলেন। তাদের মনের ভাব তার বুঝতে বিলম্ব হলো না। মামলার হাল একেবারে উল্টে গিয়েছে। তিনি আর প্রশ্ন না করে বসে পড়লেন। ইতিমধ্যেই মোহিতের উকিল গিয়ে মোহিতের সঙ্গে কথা বলে এসেছিলেন। তিনি উঠে বললেন, হুজুর, এবার আমার আসামি নিজের মুখেই তার স্টেটমেন্ট দেবে। কোর্টের সকলে শিরদাঁড়া খাড়া করে বসল। মোহিত ধীরে ধীরে কাঠগড়ায় উঠে দাঁড়ালো। দাড়ি, গোঁফ ও রুক্ষ চুলের ভিতর থেকে তার মুখখানা দেখে মনে হয় সে একটা পাগল ভিখারি। কাঁদতে কাঁদতে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে। সে হাত জোর করে ভাঙা গলায় বলতে শুরু করলো, ধর্মাবতার, আমি মহা পাপী। ফাঁসি আমার উপযুক্ত শাস্তি, আমি জানি। কিন্তু কিন্তু আমি আমার স্ত্রীকে খুন করিনি। বিশ্বাস করুন, কালিমাইবাবু যা বলেছেন তার এক বর্ণও মিথ্যে নয়। তিনি যদি এসব কথা না বলতেন তাহলে আমিও চুপ করে থাকতাম, কিন্তু এখন চুপ করে থাকার কোনো সার্থকতা নেই। সে রাত্রে আন্দাজ 12টার সময় আমি নিজের বাড়িতে ফিরে যাই। গিয়ে দেখলাম সদর দরজা খোলা, সামনের ঘরে আলো জ্বলছে, আর আমার স্ত্রী অন্নপূর্ণা মেঝেই মরে পড়ে আছে। আমি ভয়ে দিশেহারা হয়ে গেলাম। ভাবলাম আমাকেই সবাই খুনি বলে সন্দেহ করবে। অন্নপূর্ণার সাথে আমার সৎ ভাব নেই, একথা সবাই জানে। প্রাণ বাঁচাবার একমাত্র উপায় পালিয়ে যাওয়া। কিন্তু আমার পকেটে মাত্র 2-3 টাকা আছে। 2-3 টাকায় কত দূর পালাতে পারবো? আমি অন্নপূর্ণার গলা থেকে হাড় খুলে নিয়ে পালালাম। তাতে যে রক্ত লেগে আছে তা আমি জানতে পারিনি। সেই রাত্রেই জংশনে পৌঁছলাম, কিন্তু সেখান থেকে দূর দেশে যেতে হলে টাকা চাই। জংশনে কাউকে চিনি না, কার কাছে হাড় বিক্রি করব? রবিবার সারা দিন জংশনে লুকিয়ে রইলাম, কিন্তু হাড় বিক্রি করার মতো কোনো সাহস হলো না। ভয় হলো হাড় বিক্রি করতে গেলেই ধরা পড়ে যাব। সোমবার দিনটাও জংশনেই কাটালাম। তারপর সন্ধেবেলা ধরা পড়ে গেলাম। হুজুর, এই আমার বয়া। আমি যদি একটি মিথ্যে কথাও বলে থাকি, আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। আমার মাথায় যেন বজ্রাঘাত হয়। রুদ্ধশ্বাস বিচার গৃহে আসামির উকিল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, হুজুর, এরপর আমি আর একটা কথাও বলতে চাই না। সরকারি উকিল তার ভাষণ দিতে পারেন। সরকারি উকিল দীর্ঘ ভাষণ দিলেন। ভাষণ শেষ হওয়ার আগেই লাঞ্চ ব্রেকের সময় হয়ে গেল। লাঞ্চ ব্রেকের পর তিনি আবার ভাষণ চালিয়ে গেলেন। কালিময় যে মিথ্যে সাক্ষী, নিজের নাক কেটে পরের যাত্রাভঙ্গ করছেন, এই কথা তিনি বারবার জুরিকে বোঝানোর চেষ্টা করলেন। তার কথা কিন্তু কারোরই মনে জায়গা পেল না। তার বক্তৃতা শেষ হলে হাকিম জুরিদের মামলার মোকদ্দমা বুঝিয়ে দিলেন।
জুরিরা উঠে গিয়ে 5 মিনিট নিজেদের মধ্যে সলা পরামর্শ করলেন। তারপর ফিরে এসে রায়ের শুনানি হাকিমের হাতে তুলে দিলেন। হাকিম বললেন, সমস্ত সাক্ষ্য ও তথ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হল, আসামি মহিদ রক্ষিত সম্পূর্ণ নির্দোষ। হুইস্কির বোতল আস্তে আস্তে শেষ হয়ে আসছিল। তলায় মাত্র 2 আঙুল পরিমাণ তরল দ্রব্য ছিল। রাত্রি 10টা বাজতে আর দেরি নেই। কালিমাইবাবুর বসবার ঘরে বোতল মাঝখানে রেখে আমরা দুজন মুখোমুখি বসে আছি। আমার মাথার মধ্যে রুমঝুম নুপুর বাজছে, কিন্তু বুদ্ধিটা পরিষ্কার আছে। কালিমাইবাবু রক্তাক্ত চোখে মদের বোতলটার দিকে তাকিয়ে আছেন। আমি বললাম, তারপর? কালিমাই বোতল থেকে চোখ সরালেন না, বললেন, কাল কোর্ট থেকে বাড়ি ফিরে এসে দেখলাম দামিনী পালিয়েছে। কোথায় গেছে জানি না, হয়তো সেই দূর সম্পর্কের ভাইয়ের কাছেই ফিরে গেছে। আর মোহিত? সে আছে, কাল রাত্রে এসেছিল, পায়ে ধরে মাপ চেয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা হলো না। আমার মাথার মধ্যে রুমঝুম শব্দের সঙ্গে একটা বেতালা চিন্তা ঘুরছে। শেষে বললাম, একটা প্রশ্নের কিন্তু ফাইসালা হলো না। কালিময় আমার দিকে রক্তাক্ত চোখ তুললেন। বললাম, অন্নপূর্ণাকে খুন করলো কে? কালিময় আমার দিকে তাকিয়ে রইলেন। আপনি সে রাত্রে লোহার ডান্ডা নিয়ে আড়ি পাততে এসেছিলেন। আদালতে লোহার ডান্ডার কথা কিন্তু বলেননি। তোমার বিশ্বাস আমি অন্নপূর্ণাকে খুন করেছি? বিশ্বাস নয়, সন্দেহ। আপনি 1.25 ঘন্টা জানলার বাইরে দাঁড়িয়ে রইলেন। এ কথা মেনে নেওয়া শক্ত। আপনি কেঁচো নয়, মানুষ। হঠাৎ কালিময় হুইস্কির বোতলটা ধরে নিচের গ্লাসে উজাড় করে দিলেন। তাতে জল মেশালেন না, তরল আগুন গলায় ঢেলে দিলেন। আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি অন্নপূর্ণাকে খুন করেছিলাম, তোমাকে বলছি। কিন্তু তুমি যদি অন্য কাউকে বলো, আমি অস্বীকার করব। আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। আমার মাথার মধ্যে বেতালা চিন্তাটা এবার তালে তালে নেচে উঠল। প্রশ্ন করলাম, অন্নপূর্ণাকে খুন করলেন কেন? সে তো কোনো অপরাধ করেনি। তাকে খুন করবার মতলব আমার ছিল না। নিজের ঘরের ব্যাপার দেখে আমার মাথায় আগুন জ্বলে উঠেছিল। আমি গিয়েছিলাম প্রতিশোধ নিতে। প্রতিশোধ নিতে? হ্যাঁ, প্রতিশোধ নিতে। মোহিত আমার মুখে চুনকালি দিয়েছে, তাই আমি গিয়েছিলাম তার গালে চুনকালি দিতে। কিন্তু অন্নপূর্ণা অন্য জাতের মেয়ে, সে দামিনী নয়। আমার মতলব যখন সে বুঝতে পারল, তখন আমার কোঁচা চেপে ধরে বলল, তবে রে হাড় হাবাতে অল্প পেয়ে মিনসে তোর মনে ময়লা। দাঁড়া, তোর পিন্ডি চটকাচ্ছি। মেরে ফেললো গো, মেরে ফেললো, বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও। তখন আর আমার উপায় রইল না। এখনই চিৎকার শুনে পাড়াপড়শি এসে পড়বে। হাতে লোহার ডান্ডা ছিলই। অনেকটা সময় নীরবে কেটে গেল। শেষে আমি উঠবার উপক্রম করে বললাম, আচ্ছা, রাত হয়ে গেছে, আজ তাহলে উঠি। কালিময় হঠাৎ চোখ তুললেন। তার মুখ থেকে স্মৃতির গ্লানি মুহূর্তে মুছে গেল। তিনি বললেন, এত রাত্রে কোথায় যাবে? আজ এখানেই থেকে যাও। খিদে পেয়েছে? দেখি রান্নাঘরে কিছু আছে কি না। শুনছিলেন
শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গল্প সাক্ষী। এই গল্পে যাদের কণ্ঠ আপনারা শুনলেন তারা হল গল্প পাঠ তথা সাংবাদিকের ভূমিকায় অর্পণ, কালিময় তন্ময়, দামিনী স্নেহা, ভগ্নিপতি ও স্টলওয়ালার ভূমিকায় রোহন, মোহিত সৌভিক, অন্নপূর্ণা দিশা, পুলিশ গণেশচন্দ্র লাহা, অভয় শিকদার ও সরকারি রাসায়নিক পরীক্ষক শুভম, চেকার ও আসামির উকিল শান্তনু, সরকারি উকিল সোমরূপ ও রাম রাখাল হাকিমের ভূমিকায় মনোহর মণ্ডল। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে বেঙ্গলি স্টোরি স্টেশন। বেঙ্গলি স্টোরি স্টেশন, ইয়োর স্টোরি পার্টনার। কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আজকের মতো ধন্যবাদ।